নমস্কার। মহানগর 24x7 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই এলাকার সর্বজন বিদিত অনিতা কর্মজুমদারকে স্বাগত। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 113 নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে কী ধরনের কাজ করার এখনও পর্যন্ত বাকি আছে এবং আরও কী কাজ তিনি করতে চান সেই প্রসঙ্গে আমরা তার কাছে প্রথমে প্রশ্ন রাখছি, তারপর আমরা পর্যায়ক্রমে রাজনৈতিক আলোচনাতেও যাব। আচ্ছা, আপনি তো গত 5 বছর 112 নম্বর ওয়ার্ডে ছিলেন, কাজেই তার আগে ছিলেন 113-তে। এবারে এই যে মাঝখানে একটা 5 বছরের গ্যাপ, আপনি এসে সেই পরিস্থিতিটাকে কিভাবে ওভারকাম করছেন? এখন 5 বছর, আমি 6 বছর ছিলাম না, যেহেতু করোনা ছিল তার জন্য 1 বছর পিছিয়ে গেছে আমাদের ইলেকশনটা। তাতে একটু প্রথম দিকে অসুবিধা হচ্ছিল, তারপরে এখন আস্তে আস্তে করে আমাদের এডিবির যেহেতু কাজ হচ্ছে ড্রেনেজের, তার জন্য আমাদের একটু অসুবিধা হওয়া সত্ত্বেও রাস্তাঘাট, তাতে এখন কাজ ঠিকমতো চলছে। আস্তে আস্তে আশা করি 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। বলছি যে আপনার একটা সুনাম আছে এই অঞ্চলে, যে আপনি যে কোনো খবর পেলে যে কোনো মানুষ আপনার ওয়ার্ডের তারা কোনো সমস্যায় পড়েছে, আপনি নিজেই সেখানে পৌঁছে যান সশরীরে, এবং সেটা 112 নম্বর ওয়ার্ডে আপনি যখন ছিলেন তখনও সেটা দেখা গেছে, 113 নম্বর ওয়ার্ডে এর আগেও আপনি যখন ছিলেন তখনও দেখা গেছে, এবং এখনও একই কথা শোনা যাচ্ছে আপনার সম্পর্কে। বলছি যে কি কাজ আপনি আরও করতে চান এখানকার মানুষের জন্য, কারণ আপনি মূলত এখানের মানুষের কাছে সরকারি হিসেবে যেমন একজন পুরমাতা, পাশাপাশি তেমন একজন তাদের সহায়ক হিসেবেও কাজ করেন। আপনি কি আরও কাজ করতে চান যদি একটু বলেন বিস্তারিত। না, এখানে আপনি যখন বলছেন যে যখন কোনো কারুর অসুবিধা হয় বা কিছু প্রবলেমে পড়ে, সেখানে তো আমার দায়িত্ব আছে যে ওখানে পৌঁছে যাওয়া। যখনই একটা কোনো অসুবিধা কারুর হয় সেখানে উচিত পৌর প্রতিনিধি হিসাবে তার পাশে দাঁড়ানো, তার যাতে কোনো অসুবিধা না হয় বা তার কি অসুবিধা হচ্ছে সেটা আমার জানাতে। তারপর কতটা কি করতে পারবো সেটা পরের কথা, এইভাবেই করতে হয়। আর আমার এখানে এখনও অনেক কাজ বাকি আছে। যেমন আমরা ইলেকশনের সময় বলেছিলাম যে আমরা এখানে নতুন করে রিজার্ভার করব, তারপরে আমরা কমিউনিটি হল করব। সেইগুলি একটু সমস্যা হচ্ছে জমির জন্য। সরকারের থেকে কেন, সব জায়গা থেকেই, কর্পোরেশন থেকেও, যে সরকারি জায়গা ছাড়া কোনো কাজ করা যাবে না। সেই জন্য যেই সরকারি জায়গাগুলি পাচ্ছি তাতে আমরা জমা দিয়েছি, তাতে বিএলআরও থেকে শুরু করে আরও যা করার, যে একটা সরকারি জমি আরেকটা দপ্তরে হ্যান্ডওভার করা বা কিছু, এইগুলি করতে যা সময় লাগে তার জন্য একটু সময় লেগে যাচ্ছে। তবে আশা করি আমি কমিউনিটি হল এবং এই অঞ্চলে রিজার্ভার, মানে ছোটো ক্যাপসুল রিজার্ভার, যাতে মানুষ আরও বেশি পরিমাণে পানীয় জল পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। সেইভাবে যেমন দুটো আমি চেষ্টা করছি, একটা হচ্ছে সত্যজিৎ পার্কে, কালীতলা পার্কের পাশে জমিটা অলরেডি পরিষ্কার হচ্ছে এখন, তার সরকার থেকে বলেছে আপনার পরিষ্কার করে মাপঝোঁক হবে। আর আরেকটা হচ্ছে সোনালী পার্ক সি ব্লকে আরেকটা জমি, সরকারি ভেস্ট জমি পাওয়া গেছে, তার জন্য চিঠিও দিয়েছি। তারাও দপ্তর থেকে আসবে, এসে যদি সত্যি দেখে যে ভেস্ট জমি, তখন সেই ভেস্ট জমি কীভাবে কর্পোরেশনকে দেবে বা কিছু, সেইভাবে করে যা নিয়ম সেই অনুযায়ী আমরা ক্যাপসুল রিজার্ভার করার ইচ্ছা আছে। তাহলে এই দুটো করলে টোটাল ওয়ার্ডে আমাদের যে পানীয় জল এখন আমাদের এই মুহূর্তে সংমিশ্রণ হচ্ছে, মানে আমরা পানীয় জল, পরিশোধিত পানীয় জল, তার সঙ্গে আমাদের বোরিং করে যে পানীয় জল আগে আমরা ব্যবহার করতাম, দুটো যেহেতু প্রচুর পরিমাণে লোকসংখ্যা বেড়ে গেছে, তার জন্য আস্তে আস্তে জলের পরিমাণটা কমে গেছে, তাই বাধ্য হয়ে আমাদের বোরিং করে সেই জলটা মিশ্রণ জল দিতে হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আর পরিশোধীয় জল যাতে করতে, মানে তারা ব্যবহার করতে পারে, সেই জন্যই আমরা ওই দুটো রিজার্ভার করতে পারলে কোনো অসুবিধা হবে না। পেছন দিকে ওয়ার্ডের ড্রেনেজ সিস্টেমটার কিছুটা সমস্যা আছে, জল জমা বর্ষাকালে হয়, সেই জায়গাটাতে কি সমাধানের রাস্তা কিছু বেরিয়েছে বা করা গেছে? হ্যাঁ, এটা আমাদের পেছন দিকে যেটা সমস্যা ছিল দীর্ঘদিনের, সেটা প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, আর 20% বাকি। সেখানে আশা করি এই 2 বছর যে আছে, এই 3 বছরের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই এলাকায়, খালি এই এলাকার, আমার এলাকায় না, 111, 12, 13, 14 4টি ওয়ার্ডেই কোনো জল আর জমবে না, যেটা আগে সমস্যা ছিল সেটা আর হবে না। সরকারের যেটা অভিমুখ সেটা হচ্ছে গিয়ে মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখনও সেই স্লোগান দিয়েছিলেন এবং আপনারা তার সেই স্লোগানটাকে সামনে রেখেই কাজ করেন। তাতে যেটা দেখা যাচ্ছে যে 11 পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের পরিষেবা পেতে মানুষের যে সমস্যায় পড়তে হতো, 11 থেকে যে নতুন সরকার এসছে রাজ্যে, তৃণমূল সরকার, সেই সরকারের
কাছে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের ততটা সমস্যায় পড়তে হয় না। এটা সাধারণ মানুষও যেমন বলে, তৃণমূলও তেমন এটা প্রচারের মধ্যে রাখে, কেননা এটা বাস্তবে দেখা যায়। এবং উন্নয়নের যে দিকটা, সেটা কলকাতা পুরো অঞ্চলের বিভিন্ন পার্কের বিউটিফিকেশন এবং রাস্তার লাইট, ড্রেনেজ সিস্টেম, রাস্তা, ফুটপাথ সমস্ত কিছু আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে এবং বলা যায় যে সার্বিক উন্নতিটা চোখে পড়ছে। তারপরেও যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মানুষ তো বাঁধানো রাস্তা চাইলে তারপর চায় যে সেই রাস্তা দিয়ে তারা আরও বেশি রাস্তাটা চওড়া হোক, আরও গাড়ি চড়বে। এই যে উত্তরোত্তর ম্যানল্যান্ড রেশিওটা বাড়ছে এবং এই যে জমির ওপর মানুষের চাপটা বাড়ছে, তার ফলে মানুষের চাহিদাটার কী রকমের পরিবর্তন হচ্ছে সেটাকে যে ফেস করছেন সেটা যদি একটু বলেন। যেমন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, আমাদের বিধায়ক, তিনি আমাদের এখানে আসার পরে সত্যি কথা বলতে অসুবিধা নেই। বিগত দিনে আমাদের সিপিএমের বিধায়ক ছিলেন, তাদের কাছে কোনো দিন যেতেও পারিনি বা কিছু করতে পারিনি। যে আমি দিয়েছিলাম, কিন্তু দেখা করবার জন্য বলেছিলাম, কিন্তু তিনি দেখাও করেননি। কিন্তু আমাদের এই 2011 সালের পর থেকে যে সরকার, মা মাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের দিদি, তিনি মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে সৈনিক যারা, তারা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের অরূপ বিশ্বাস যদি এই অঞ্চলের বিধায়ক না হতেন, তাহলে আমাদের যে উন্নয়ন দেখছি আমরা এই অঞ্চলে, বিশেষ করে আমাদের এই অ্যাডেড এরিয়ার অঞ্চলে, তাহলে তো এতটা দেখতে পারতাম না। কেননা অরূপ বিশ্বাস যেভাবে কাজ করে, সত্যি কথা ওনার কাছে অনেক শেখার আছে। ওনার জন্যই এই 111, 12, 13, 14 বিশেষ করে আমাদের অ্যাডেড এরিয়াগুলি, ওনার জন্যই কিন্তু মেইনলি আমাদের উন্নয়নটা দেখতে পাচ্ছি। বলছি যে এই মুহূর্তে রাজ্যে একটা ইস্যু খুব প্রধান হয়ে উঠেছে, বিরোধীরা যেটা নিয়ে খুব সরকার বিরোধী প্রচার করছে, সেটা হচ্ছে সন্দেশখালী। এবারে আমরা 2007 সালে যে ঘটনাগুলো দেখেছিলাম বামফ্রন্ট আমলে, তারপরে সেটার থেকে যে আন্দোলন হয়েছিল তারই ফসল কিন্তু এই তৃণমূল সরকার। এবারে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তাদের বিরুদ্ধে এখন সেই একই জাতীয় অভিযোগ সন্দেশখালীতে বিরোধীরা তুলে ধরছে। এবং শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এটা এক ধরনের একটা ছোট পকেটে সমস্যাটা হচ্ছে, সেটাকে কোনোভাবেই সরকার বিরোধী কোনো মানুষের বিক্ষোভ বলে রূপ দেওয়া যায় না। কেননা এটা যেমন দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং দলের যারা মুখপাত্র তারাও বলছেন যে ছোট পকেটে কারুর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে হয়তো কোনো মানুষের ওপর কোনো চাপের পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে কিছু মানুষ সাফার করছে। এই জায়গাটাকে ওভারকাম করার কি রাস্তা আছে? না, এটা দেখুন, এটা আমাদের দল যা বলছেন সেইভাবেই হবে। তবে আমার মনে হয় এটা কিছুটা, এই যে সিপিএম যখন ছিল তখন কিন্তু এত মিডিয়া ছিল না, যখন ছিল। এখন মিডিয়া হওয়াতে যার জন্য এখন বই প্রকাশ হচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা এতদিন তারা কোথায় ছিল, এতদিন কেন বলেনি? যদি সত্যি সত্যি হতো, হয়তো ঠিকই বলেছেন যে হ্যাঁ 2-1 জনের কিছু কিসের জন্য এরকম হচ্ছে, কিন্তু এটা যদি আগে বলতো বা কিছু, আমরা তো জানতে পারিনি। হয়তো যদি কিছু করেও থাকে আমরা সঠিক জানি না, সেটা আইন দেখবে, বা কিছু যদি কোনো অন্যায় করে থাকে নিশ্চয়ই প্রশাসন দেখবে। কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি দেবেই। আমার দিদি এমনই যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা বিগত দিনে হয়নি, একটা অন্যায় করলে থানায় আগে ঢোকাই যেত না। এখন যদি কিছু হয়, থানা কেন, সবাই যে আজকে কোনো কাউন্সিলরের কাছে আমরা নিজেরাও দেখেছি যে নিজেরাও যদি কারুর বাড়িতে সমস্যা হচ্ছে বা কিছু, আমি সিপিএমের আমলের কথা, তখন আমরা পৌঁছতে পারিনি আর সে থানায়, তারা পাত্তাই দিত না। কিন্তু এখন কিন্তু আমাদের থানা যখনই কিছু হয় সঙ্গে সঙ্গে থানা কিন্তু সেই ব্যবস্থাটা নেয় বা কারুর কোনো অভিযোগ শোনে, আগে কিন্তু শুনতো না। সেইটাই পার্থক্য আমাদের দিদির বা পুলিশ যেটা, সেটা কিন্তু এইভাবে হয়। তার জন্য মানুষ কিন্তু সুবিচারও পাচ্ছে। আজকে আমাদের কিন্তু আমার দলের যদি কেউ অপরাধ করে থাকে, তার জন্য যে সে নিরপরাধ হবে সেটা কিন্তু হয়নি। আমার দিদি কিন্তু অনেক, যারা যদি কোনো অন্যায় করে থাকে তাকে কিন্তু অ্যারেস্টও করেছে। আপনারা নিজেরা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে, কারা কারা গেছে, আমি আমার নাম বলতে চাই না। দিদি কিন্তু সেইটা ছাড়েনি, তাকেও অ্যারেস্ট করিয়েছে। কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে তাহলে আর যাদের না হয়, 2-1 জন একটু কেউ যদি ভুল করে বা কিছু, এটা আরও একটু বাড়িয়ে তুলছে বিজেপি, সিপিএম, তারপরে এরা একটু বাড়িয়ে তুলছে যাতে আরও জিনিসটা হয়। তাতে মানুষ কিন্তু সবাই জানে কোথাও যদি একটু হয়ে যায় তার জন্য পুরো ইয়েটা হবে তা না। কিন্তু মানুষ জানে মমতা ব্যানার্জি ভালো মানুষ, উনি সেইভাবেই দেখবে, কোনো অসুবিধা হবে না, এইটুকু আমরা বলতে পারি।
কিন্তু লোকসভা ভোটের আগে ধারাবাহিকভাবে যেভাবে কেন্দ্রীয় দল আসছে, জাতীয় মানবাধিকার কমিশন, SC/ST কমিশন, এবং ধারাবাহিকভাবে কেন্দ্রীয় মন্ত্রীরা যেভাবে তোপ দেখে চলেছেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাদের প্রশ্ন যে দিদির মামাটি মানুষের সরকারে এটা কোন ধরনের সরকার চলছে, যেখানে মানুষের প্রতি অত্যাচার হচ্ছে এবং মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলছে। বলছি, লোকসভা নির্বাচনের মুখে এইটা কি আপনাদের প্রচারের ক্ষেত্রে একটা বিরূপ পরিস্থিতির মধ্যে ফেলবে? অন্ততপক্ষে আপনার ওয়ার্ডের কথা আমি জিজ্ঞেস করছি, সেখানে কি মনে হয়? কারণ এখানেও তো বিজেপি মিটিং করছে, স্ট্রিট কর্নার করছে, করে একই কথা কেন্দ্রীয়ভাবে যারা বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব, সেই একই বার্তা বিজেপির লোকাল নেতৃত্ব বিভিন্ন পকেটে পকেটে দিয়ে বেড়াচ্ছে এবং একটা জনমত তারা তৈরি করার চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে আপনার এই ওয়ার্ডে 113 নম্বর ওয়ার্ডে এই পরিস্থিতিটাকে আপনি ওভারকাম করতে পারবেন বা ট্যাকেল করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের কেন করতে পারবো না? এটা তো যখন 2019 সালে, যখন 21 সালে যখন বলেছিল অনেক কিছু তো আমাদের নামে তারা ডেলি প্যাসেঞ্জারই করেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তারা ডেলি প্যাসেঞ্জারই করেছে। তাতে কি হয়েছে? 2021 সালে তো আমাদের তখন তো ভেবেছিল যে বোধহয় এই মামাটি মানুষের সরকার বোধহয় উঠে গেল। সেখানে তো আমরা 200-র বেশি, আমরা 213টি আসন পেয়েছি। এখানে এরা যদি এরকম যত করবে আমাদের ভোট কিন্তু আমরাই পাবো। মানুষ জানে যে কারা ভালো। আজকে যদি বিজেপি এখানে আনে তাহলে জানে যে এই দেশটা বিক্রি হয়ে যাবে। আজকে দেখতে পাচ্ছেন না, তারা 2014 সালে বলেছিল যে 15 লাখ টাকা করে দিয়েছিল। আজকে গ্যাসের দাম ছিল 500 টাকা, সেখানে হয়ে গেছে এখন 1000 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, সেখানে হয়ে গেছে 100 টাকা। মানুষ কে ভালো কে মন্দ সেটা কিন্তু মানুষ। বলছি, আগামী দিনে কি পরিকল্পনা আছে এই ওয়ার্ডের জন্য আরও ভালোভাবে কাজ করার? কেননা বিভিন্ন ওয়ার্ডগুলো নিয়েই তো একটা বিধানসভা গঠিত হয়, আবার বিধানসভাগুলো নিয়ে একটা লোকসভা গঠিত হয়। কাজেই সার্বিকভাবে এই মাইক্রো লেভেলের কাজটা একদম শুরু থেকে যে কাজটা শুরু দেখা যায় সেই কাজটারই কিন্তু স্ফুরণটা হয় সার্বিকভাবে না। সেই জায়গাটা যদি অনেক সময় কি হয়, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু কিছু যেমন আমি বলছি, আমার যেমন এই অঞ্চলে একটা কম্প্যাক্টার স্টেশন করার কথা ছিল, কিন্তু এমন অবস্থা কম্প্যাক্টার স্টেশনটা এমন জায়গায় করতে হবে, একটু বড় রাস্তা বা কিছু এইসব, কিন্তু জমিটা পাওয়া যাচ্ছে না। এটার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। তার জন্য যদি কোথাও এরকম বড় জায়গা পাই তাহলে সেইগুলি করবো, নতুন। তারপরে পার্কেরও একটু সমস্যা হচ্ছে। আগের যে পার্কগুলি আমাদের, সেইগুলি যেহেতু জমি জটের জন্য অসুবিধা, এখন সরকারি জমি ছাড়া কোনো রকমের নতুন করে পার্ক করা যাচ্ছে না। সেই জন্য আমরা যেখানে সরকারি জমি ভেস্টল্যান্ড বা কিছু সেগুলি দেখছি, যদি দেখা যায় যে ভেস্টল্যান্ড, সেখানে আমরা নতুন করে পার্ক আবেদন করব। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুবিধা থাকলে আমরা নিশ্চয়ই সেইগুলি করব। সার্বিকভাবে কি বলতে বার্তা দিতে চাইছেন, মানে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? হ্যাঁ, সার্বিকভাবে ভালো হবে, তবে মানুষের পাশে থাকতে হবে, এটাই মেইন কথা, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমাদের দেখতে হবে। এই পরিস্থিতিটাকে সামলে নিতে পারবেন? হ্যাঁ, না পারবো না কেন? আমাদের দিদি আছে, কোনো চিন্তা নেই, অরূপদা আছে, আমরা ঠিক সামলে নেব, কোনো অসুবিধা। আমাদের এই অঞ্চলে কোনো অসুবিধা নেই। এই অঞ্চল কেন, কোথায় একটু কি হলো কার ব্যক্তিগত স্বার্থে বা কিছু, সেই সব নিয়ে সবাই জানে কে কীরকম। কারণ তাদের যারা এই যে এসব বাজাচ্ছে তাদের নিজেদেরটা আগে দেখুক, তাই না? বা সিপিএমরা তারা নিজেরা দেখুক। আগে মিডিয়া ছিল না, মিডিয়ায় কী হয়েছে, জোর জুলুম করে তো অনেক কিছু নিয়েছে, তখন প্রকাশ হয়নি। আর এখন যেহেতু মিডিয়া হয়ে গেছে তার জন্য এখন প্রকাশটা হচ্ছে, তাই না? যাতে এটা না হয় সেটাই কাম্য। দিদিও চায় না এই ধরনের জিনিস। তাদের নিশ্চয়ই, যদি কেউ অন্যকে তো দেখেছেন আপনারা যে অনেকে, আমি নাম বলছি না, তাদের অ্যারেস্ট করিয়েছে বা কিছু, কিন্তু দিদি কিন্তু তাকে ছাড় দেয়নি, যে আমার দলের লোক বলে তাকে ছেড়ে দিলাম, সেটা কিন্তু করেনি। সন্দেশখালীর ঘটনা লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না, কেননা একটা প্রচার বা অপপ্রচার বা মিথ্যে প্রচার যদি একাধিকবার বলা হয় তাহলে সেটা সত্যি প্রমাণিত হয়ে যায়, সেটা যেমন ঠিক, আবার সেটাকে সত্যি প্রমাণ করা যায় না অনেক সময়, সেটাও ঠিক। কেননা সামনে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই তাকে সামনে রেখে তার যারা সৈনিক আছেন, তার মধ্যে একজন হচ্ছেন 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর্মজুমদার। তিনি বলছেন লোকসভা নির্বাচনে সন্দেশখালীর কোনো প্রভাব এখানে পড়বে না, কেননা বাম আমলে যে মিডিয়ার সংখ্যা ছিল সেই তুলনায় এখন মিডিয়ার সংখ্যা বেশি। এখন একটা ছোটোখাটো ঘটনা হলেও সেটা সোশ্যাল মিডিয়াতে ফোরকাস্টিং হয়ে যায় এবং তাই দিয়ে যে জনমতটা তৈরি হয়, সেই জনমতের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন সেটাকে অনেক বড় করে মানুষ দেখতে পায় এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কাজেই সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে বিজেপির অপপ্রচার এবং কেন্দ্রীয় নেতৃত্বের অপপ্রচার, সেটাকে কোনোভাবেই
গুরুত্ব না দিয়ে খুব সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচনে জয়ের রথ নিয়ে এগিয়ে যাবে তৃণমূল। ক্যামেরায় সায়ন্ত রায়ের সঙ্গে শিবপ্রিয় দাশগুপ্তর রিপোর্ট, মহানগর 24x7 কলকাতা।